আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব কিন্তু দশম শ্রেণী পর্ষদের টেস্ট পেপার থেকে হিস্ট্রি কারনাজোড়া হাই স্কুল থেকে 134 নম্বর পেজে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের 132 পেজ পর্যন্ত যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো ছিল হিস্ট্রি থেকে তার সলিউশনগুলো কিন্তু দিয়েছি। তাই অবশ্যই যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলি দেখে নেবে, কারণ তোমরা জানো পর্ষদের টেস্ট পেপার থেকে কিন্তু 60 থেকে 70% কমন থাকে। তাই অবশ্যই ওই কোশ্চেনগুলো করবে। আর চোখ রাখবে 16 তারিখের আমার সাজেশনের দিকে, কারণ যারা আমাকে ফলো করেছিল তারা গত গত বছর দেখেছো আমার কোশ্চেন থেকে 10টা কিন্তু কমন ছিল। 10টা কোশ্চেন কিন্তু কমন ছিল হিস্ট্রি থেকে, করতে হতো 11টা, 10টা কমন ছিল। তাই অবশ্যই কিন্তু সাজেশানটার দিকে খেয়াল রাখবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাথে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কী? অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেবে, তাতে তোমাদেরই পড়তে সুবিধা হবে। আর একটা কথা, তোমাদের এক্সাম খুব একটা বেশি দেরি নেই, তাই ফুললি ফোকাস থাকো তোমাদের এক্সামের দিকে এবং পড়ার দিকে। ভালো পড়লে ভালো রেজাল্ট হবে, এটা অবধারিত। চলো অ্যান্সার কি বলছে না, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্বগুলি হলো, প্রথমত সংবাদপত্র কিভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায়। দ্বিতীয়ত কি না, ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে। তৃতীয়ত 19 শতক ও 20 শতকে ভারতের জাতীয়তাবাদের উদ্ভব, প্রচার ও স্বাধীনতা আন্দোলনের কথা জানা যায়। চতুর্থত 19 শতকে এদেশের সমাজ ও ধর্মের ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কার ছিল তার বিরুদ্ধে সমাজ সংস্কার ও ধর্ম সংস্কারকরা কীভাবে সোচ্চার হয়েছিলেন তাও কিন্তু জানা যায় এই সংবাদপত্রের মাধ্যমে। তাই সংবাদপত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দৃষ্টান্ত হিসেবে বলা যায় সতীদাহ প্রথার বিরোধিতায় দিগদর্শন, নীল বিদ্রোহের সপক্ষে জনমত গঠনে হিন্দু প্যাট্রিয়ট, ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার ক্ষেত্রে সোমপ্রকাশ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতটা পর্যন্ত লিখলেই হবে। চলো দ্বিতীয় কোশ্চেনে যাওয়া যাক। সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? অ্যান্সার দেখো, বিভিন্ন সরকারি আধিকারিক, পুলিশ, গোয়েন্দা ও সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সমকালীন বিভিন্ন প্রত্যক্ষ ঘটনা সম্পর্কে যে সকল তথ্য লিখে গেছেন তাই সরকারি নথিপত্রের বিবরণ নামে কিন্তু পরিচিত। 3 নম্বর কোশ্চেন, মেকলে প্রতিবেদন কি? এটাকে মেকলে মিনিটও বলা হয়। 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস বেবিংটন মেকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। সেই প্রতিবেদনে মেকলে বলেন, ভারতবর্ষে, এটা ভারতবর্ষে হবে, কারেকশন করবে, ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ ও নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ, এমনটাই আশা করেছিলেন মেকলে। তার প্রতিবেদনে মেকলে জানিয়েছিলেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না, যাতে তারা ইংরেজি ভাষা কিন্তু প্রাধান্য দেয়। তার জন্যই কিন্তু এই ঘোষণা করেছিল। মেকলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবেই উন্নত এবং তাদের হাত ধরেই উপনিবেশ হিসেবে ভারতে আধুনিকতা আনবে। সে কারণেই তার প্রতিবেদনে মেকলে ভারতের প্রচলিত জ্ঞানচর্চাকে হেয় করেছিলেন। বোঝা গেছে? 4 নম্বর কোশ্চেন, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল দেখে নেব। 1 নম্বর পয়েন্ট বলছে খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসারণ ঘটানো। 2 নম্বর পাশ্চাত্য শিক্ষার বিস্তার ও নারী শিক্ষার প্রসার ঘটানো। 3 নম্বর বিভিন্ন প্রকার সামাজিক ও কুসংস্কার ও গোঁড়ামি দূর করা। 4 নম্বর কোশ্চেন অ্যান্সার কমপ্লিট হলো। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সারে চলে যাব। কোল বিদ্রোহের 2টি কারণ উল্লেখ করো। ভূমিকা দেবে। ছোটনাগপুর, সিংভূম, মানভূম প্রভৃতি অঞ্চলে বসবাসকারী উপজাতি জনগোষ্ঠী কোল নামে পরিচিত। কোলরা আবার হো, মুন্ডা, ওরাঙ্গ প্রভৃতি সম্প্রদায়ের বিভক্ত ছিল। 1831 খ্রিস্টাব্দে রাঞ্চি জেলায় ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে কোলরা যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা কিন্তু কোল বিদ্রোহ নামে পরিচিত। বিদ্রোহের কারণ কী ছিল না, কোল বিদ্রোহের 2টি কারণ ছিল। কারণটা দিয়ে দিলাম। 1 নম্বর রাজস্ব বৃদ্ধি। কৃষি ও বনজ সম্পদের ওপর নির্ভরশীল কোল উপজাতির মানুষেরা ছিলেন কিন্তু অত্যন্ত সহজ সরল অরণ্যচারী মানুষ। ইংরেজ কোম্পানির ছোটনাগপুর অঞ্চল দখলের পর সেখানে নতুন ভূমি রাজস্ব নীতির ফলে কোলরা কিন্তু ক্ষুব্ধ হয় এবং বিদ্রোহ ঘোষণা করে। 2 নম্বর পয়েন্ট কী বলছে না, অরণ্যের অধিকার। আধুনিক সভ্যতা থেকে বহু দূরে অরণ্য ভূমি অঞ্চলে স্বাধীনভাবে জীবিকা নির্বাহকারী
কোলরা ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের কিন্তু চিরাচরিত অরণ্যের অধিকার হারালে তাদের কিন্তু জীবিকার সমস্যা দেখা দেয়। এটা ছিল তোমাদের 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনে চলে যাব। তিতুমিরের সেনাপতি ও প্রধানমন্ত্রীর নাম কী ছিল? না, মঈনুদ্দিন নামে জনৈক ওহাবিকে প্রধানমন্ত্রী করেছিলেন এবং তার ভাগ্নে মানে তিতুমিরের যে ভাগ্নে ছিল গোলাম মাসুম, তাকে কিন্তু সেনাপতির পদ দিয়েছিলেন। বোঝা গেছে? তাহলে প্রধানমন্ত্রী আর সেনাপতি জানা গেল। 7 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা অসংখ্যবার দেখা যাচ্ছে এবিটিএতে এবং হচ্ছে তোমার পর্ষদের টেস্ট পেপারে। আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার কী বলছে? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি বিশেষ উল্লেখযোগ্য। 1 নম্বর পয়েন্ট, আনন্দমঠ 76-এর মন্বন্তরের পটভূমিতে রচিত এই উপন্যাসটি 1882 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়। 2 নম্বর বলছে কি, সন্তান দল। সন্তান দলের আদর্শে দেশের যুব সমাজকে দেশের পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 3য় পয়েন্ট বলছে দেশীয় সংস্কৃতি। উপন্যাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। 4র্থ পয়েন্ট এটা, বন্দে মাতরম এই সঙ্গীতটি স্বদেশিকতার বীজ মন্ত্র ছিল। বিপ্লববাদের প্রেরণা ও শক্তি ছিল। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ও জাতীয়তা বোধ জাগরণের উপন্যাসটির কিন্তু বিশেষ ভূমিকা ছিল। 8 নম্বর কোশ্চেন, ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সারটা দেখে নাও। ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠনের নাম হলো জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি। ল্যান্ড হোল্ডার সোসাইটির বাংলা নাম হচ্ছে জমিদার সভা। উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল? না, 1838 সালে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে প্রতিষ্ঠিত এই সংগঠনের প্রধান উদ্দেশ্যগুলি ছিল। 1 নম্বর পয়েন্টে বলছে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা। 2 নম্বর পয়েন্টে কী বলছে? না, ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের সপক্ষে আনা। 3 নম্বর বলছে ভারতের সর্বোচ্চ চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো। 4 নম্বর, পুলিশ বিচার ও রাজস্ব বিভাগের কিন্তু সংস্কার সাধন করা। 9 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমার রেডি করা নেই। সিভি রমন বিখ্যাত কেন? তোমরা দেখবে, পেলে ভালো, না পেলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি পরে দিয়ে দেবো ভিডিওটা। পরের ভিডিওতে আমি কিন্তু অ্যান্সারটা দিয়ে দেবো। 10 নম্বর কোশ্চেন কী বলছে? আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে খুব ভালো করে পড়াশোনা করো। জীবনের প্রথম বোর্ডের সার্টিফিকেট তোমরা কিন্তু পাবে এক্সামের পর, এটা মাথায় রেখে পড়াশোনা কর। জীবনের প্রথম বোর্ডের সার্টিফিকেট কিন্তু তোমাদের হাতে উঠবে এই এক্সামের পরে, সেটার কথা মাথায় রেখে কিন্তু এই যে কয়েকটা দিন পাবে, এই যে 1 মাস, এই 1 মাস কিন্তু খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। যেগুলো হয়েছে বারবার রিভিশন করো, তার সাথে সাথে পর্ষদের টেস্ট পেপারটা কিন্তু ঝালিয়ে নাও, পুরো 10টা সেট 12টা সেট কিন্তু পুরো ঝালিয়ে নাও। চলো, 10 নম্বর কোশ্চেন বলছে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ভূমিকা দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য শিক্ষাধারার বিকল্প জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান রূপে শান্তিনিকেতনে ব্রাহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানকে একটি বৃহত্তর প্রতিষ্ঠান রূপে কিন্তু গড়ে তোলার আকাঙ্ক্ষা থেকেই গড়ে ওঠে বিশ্বভারতী। 1 নম্বর পয়েন্টে কী বলছে? না, ভারতীয় সংস্কৃতি। ভারতের সমগ্র রূপ উপলব্ধি করে ভারতের নানা সংস্কৃতিকে তুলে ধরা প্রয়োজন বলে তিনি মনে করতেন। 2 নম্বর, প্রাচ্য পাশ্চাত্যের মিলন। ভারত সহ প্রাচ্যের আদর্শ ও বাণীকে বিশ্বে তুলে ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ঘটানো এবং বিশ্বভারতীকে বিশ্ব মানবতার মিলন ক্ষেত্রে পরিণত করা কিন্তু একটা উদ্দেশ্য ছিল। 3 নম্বর উদ্দেশ্য কী বলছে? না, বিদ্যা উৎপাদন। তার মতে বিশ্বভারতীর মূল কাজ হবে বিদ্যার উৎপাদন, বিদ্যা বিতরণ হবে গৌণ কাজ। 4র্থ নম্বর পয়েন্টে বলছে উৎপাদন শিক্ষা। শিক্ষার্থীদের অর্থশাস্ত্র, পুঁথিতত্ত্ব, নানা ব্যবহারিক বিদ্যা শিক্ষা ও বিশ্বভারতীর চতুর্দিকে তার প্রয়োগের ব্যবস্থা করাও ছিল কিন্তু তার চিন্তাভাবনার বিশেষ দিক। এরই সূত্র ধরে শ্রীনিকেতনের কিন্তু প্রতিষ্ঠা হয়। 11 নম্বর কোশ্চেনে চলে যাব। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? অ্যান্সার দেখো না, বারদৌলি সত্যাগ্রহ ছিল ঔপনিবেশিক সরকারের কৃষকদের ওপর বর্ধিত কর আরোপের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদী এবং কৃষকদের আন্দোলন। এটি দাবি করেছিল যে বোম্বে প্রেসিডেন্সির 22% কর বৃদ্ধি বাতিল করা হোক। 12ই জুন 1928 তারিখে কিন্তু প্রচার শুরু হয়। এই কারণেই কিন্তু তোমাদের এই বারদৌলি সত্যাগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর কি বলছে? 12 দাগের কোশ্চেন বলছে 20-এর দশকে বোম্বাইয়ের দুটি শ্রমিক সংগঠনের নাম লেখো। না, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন, আর একটা হচ্ছে আব্রাহ্মণ নয়, অব্রাহ্মণ, এটা ব্রাহ্মণ হবে, কারেকশন করে নেবে একটু, অব্রাহ্মণ শ্রমিক আন্দোলন। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? না, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় ছাত্রবিরোধী সার্কুলারগুলি প্রয়োগ করে আন্দোলনে যোগদানকারী অনেক ছাত্রকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়। এর বিরুদ্ধে
প্রতিবাদ স্বরূপ ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন 1905 খ্রিস্টাব্দে 4 নভেম্বর। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কর্মসূচি কী? না, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কর্মসূচি হলো 1 নম্বর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার বিকল্প ব্যবস্থা করা। 2 নম্বর, অ্যান্টি সার্কুলার সোসাইটির স্বেচ্ছাসেবকদের দিয়ে স্বদেশি দ্রব্য বিক্রির ব্যবস্থা করা। 3 নম্বর কিনা স্বদেশি আন্দোলনের প্রচার ও প্রসার এবং বিদেশি দ্রব্য কিন্তু বয়কট করা। 14 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও অসংখ্য সেটে দেখা যাচ্ছে, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? অ্যান্সার দেখবে, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 13 ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন হয় এবং 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস কিন্তু পালিত হয়। 15 নম্বর কোশ্চেন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনে কারা সদস্য ছিলেন? এই কোশ্চেনের একটা বিকল্প কোশ্চেন আমি বলছি, বিকল্প কোশ্চেন বলছে আলাদা একটা কোশ্চেন, এই তোমার ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন নিয়েই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভাষাভিত্তিক দিক থেকে কোন রাজ্যটি ভারতের প্রথম প্রতিষ্ঠিত হয়? ভাষাভিত্তিক দিক থেকে এটা আমাকে কমেন্টে কিন্তু সবাই জানিও। চলো অ্যান্সার কি বলছে, না 3 জন সদস্য নিয়ে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। এই কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ ফজল আলী। 3 জন সদস্য নিয়ে গঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ ফজল আলী ছিলেন কি সভাপতি, অন্য 2 জন সদস্য ছিলেন কে এম পানিক্কর ও হৃদয়নাথ কুঞ্জুরু। 16 নম্বর কোশ্চেন, 1950 খ্রিস্টাব্দে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার কি বলছে, না নেহরু লিয়াকত চুক্তি 1950 সালে স্বাক্ষরিত হয়েছিল মূলত ভারত এবং পাকিস্তানের মধ্যে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার জন্য। এই চুক্তির মাধ্যমে দুই দেশের সরকার তাদের নিজ নিজ দেশে কিন্তু বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। এই ছিল তোমাদের 134 নম্বর পেজের সমস্ত 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো। অবশ্যই ভিডিওটিতে লাইক প্রদান করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য। আর পর্ষদের টেস্ট পেপার থেকে যতক্ষণ না 10টা হচ্ছে তত সময় কিন্তু চোখ রাখবে আর সাজেশনের দিকে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই মন দিয়ে ভালো করে পড়ো।